আমি ড্রয়িং রুমে আসতেই দেখলাম আমাদের কাজের মেয়ে বালতিতে পানি নিয়ে ড্রয়িং রুম পরিষ্কার করছিল, আর আমার স্বামী পর্দার আড়াল থেকে কাজের মেয়ের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে মজা নিচ্ছিল। ড্রয়িং রুমে আমার বাবা এবং মা ঘটকের সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বলছিলেন। আমার বাবা ঘটকের কাছে ছেলেদের ছবি দেখতে চাইলেন। ঘটক মোবাইলে আমার বাবাকে অনেকগুলো ছেলের ছবি দেখাতে লাগলেন। বাবা এক এক করে ছবি দেখছে, আর পছন্দ হচ্ছে না বলে রিজেক্ট করে দিচ্ছে। আমার মারও তেমন পছন্দ হচ্ছিল না। এভাবে অনেকগুলো ছেলের ছবি দেখাতে লাগলেন, কিন্তু আমার মা বাবা সবগুলো ছেলেকে না করে দিলেন। ছবি দেখা শেষ করে আমার বাবা বলল, এতগুলো ছেলের ছবি দেখালে তুমি, একটা ছেলেও তো পছন্দ হচ্ছে না, কি সব ছেলে দেখাচ্ছ তুমি? তোমাকে বলেছিলাম একটা ভদ্র ছেলে দেখাও। তখন ঘটক সাইফুল নিরাশ হয়ে বলল, আমার মনে হচ্ছে এই পর্যন্ত আপনার মেয়ের জন্য 25,000 ছেলের ছবি দেখেছি, কিন্তু কোনো ছেলে আপনার পছন্দ হচ্ছে না। পাশে বসা আমার মা মনে মনে একটা ছেলেকে অবশ্য পছন্দ করে রেখেছে। সামনে ঘটক থাকায় তাই বাবাকে কিছু বলতে পারছে না। বাবা ঘটকের দিকে তাকিয়ে বলল, শোনেন ঘটক সাহেব, আমার মেয়ের জন্য ভালো একটা ছেলে দেখো, আমি তোমাকে টাকা দিয়ে খুশি করে দেব। আমার নাম মোমেন সাহেব, এই এলাকার সবাই আমাকে সম্মান করে। আমি চাই আমার মেয়ের জামাইকেও সবাই সম্মান করুক। বাবার কথা শুনে ঘটক মনে মনে ভাবছে, এতগুলো ছেলে দেখালাম, একটাও আপনাদের পছন্দ হলো না। আমার মনে হয় না আপনার মেয়েকে বিয়ে দিতে পারবেন, কিংবা আমি আপনার মেয়েকে বিয়ে দিতে পারবো। আমি এখন এখান থেকে বের হয়ে যেতে পারলেই বাঁচি। কথাগুলো মনে মনে ভাবতে লাগলো ঘটক। নিরাশ হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আপনার মেয়ের জন্য ভালো একটা ছেলে দেখব। ভালো একটা ছেলের সন্ধান পেলে আমি সাথে সাথে আপনার এখানে চলে আসব। এখন তাহলে আমাকে যেতে দিন। এই কথা বলে ঘটক সাহেব তার মোবাইল এবং বায়োডাটাগুলো নিয়ে ওখান থেকে চলে গেল। ঘটক চলে যাওয়ার পর দোলা বেগম বলল, আমাদের কাছে কিন্তু একটা ভালো ছেলে আছে। আমার বাবা তখন বলল, তুমি আবার ছেলে পেলে কোথায়? তোমার কাছে যদি ছেলে থাকতো তাহলে এতগুলো কি ছেলে দেখতে হতো? আমার মা তখন একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আমাদের মাস্টার ছেলে হিসেবে কিন্তু খারাপ না। আমার মনে হয় মাস্টারের সাথে আমাদের মেয়েকে বিয়ে দিতে পারলে ভালো হয়। বাবা তখন বলল, তুমি একদম ঠিক কথা বলেছো, আমাদের মাস্টার ছেলে হিসেবে খুবই ভালো। তারপর আমার মা বাবা মিলে আমাদের মাস্টারের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য বন্দোবস্ত করে ফেললো। কিন্তু সেটা আমি জানতাম না। সেদিন পড়ার টেবিলে মাস্টার আমাকে পড়াচ্ছিল। আমার মাস্টার বেশিরভাগ সময় আমাকে পড়া বুঝিয়ে দিয়ে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো, যেটা আমার কাছে বিরক্তিকর মনে হতো। আমি পড়তে পড়তে যখন তার চোখে চোখ পড়তো তখন আমার খুবই বিরক্ত লাগতো। আমি সহ্য করতে না পেরে তাকে জিজ্ঞেস করলাম, আপনি আমার দিকে সবসময় তাকিয়ে থাকেন কেন? যখনই খেয়াল করেছি আপনি আমার বই না দেখে আমার দিকে তাকিয়ে থাকেন। আমার মাস্টার তখন আমাকে বলল, সুন্দর কিছু দেখলে তো সবাই তো তাকিয়ে থাকে, তুমি অনেকটাই সুন্দরী। ওনার মুখে এমন কথা শুনতে মোটেও আমি প্রস্তুত ছিলাম না। আমার স্যার আমাকে আবারও বলল, আমার চোখে দেখা সবচেয়ে সুন্দরী মেয়ে হচ্ছ তুমি। আসলে আমার স্যারকে আমার তেমন একটা ভালো লাগতো না। আমি একরকম রাগ করে বললাম, স্যার এখন আপনি আমাকে একটু পড়তে দিন, আমার সুন্দরের বর্ণনা আমি আপনাকে দিতে বলিনি। আমার স্যার বলল, তুমি রেগে যাচ্ছ কেন? অবশ্য তুমি রেগে গেলে তোমাকে অনেক বেশি সুন্দর লাগে। আমার তখন আরো বেশি রাগ হচ্ছিল। এমন সময় দেখলাম সেখানে আসলো আমার মা। আমার মা এসে আমার স্যারের উদ্দেশ্যে বলল, তোমার প্রতিদিন এখানে আসতে অনেক কষ্ট হয়। আমি বলছিলাম কি, তুমি এখন থেকে আমাদের বাড়িতেই থেকে যাও, আমাদের একটা রুম এমনিতেই খালি পড়ে আছে। আমার মায়ের মুখে এমন কথাগুলো শুনে আমার মাথা গরম হয়ে যাচ্ছিল। আমি লক্ষ্য করে দেখলাম আমার স্যারের মুখে মিনমিনে হাসি ফুটে উঠেছে। আমার স্যার সাথে সাথে বলে দিল, ঠিক আছে আন্টি, আমি আপনাদের বাড়িতেই থাকবো। তখন আমার মা খুশি হয়ে বলল, ঠিক আছে বাবা, তাহলে তোমার সব কিছু নিয়ে বিকেলে আমাদের বাড়িতে চলে এসো। তখন আমার মেজাজ আরো বেশি গরম হয়ে যাচ্ছিল। তখন ইচ্ছে করছিল মাকে এখনই বলে দেই, এই মাস্টার বেটার চরিত্র একদম ভালো না, কিন্তু মাস্টার সামনে ছিল বলে এই কথাটা আমি বলতে পারিনি। এরপর আমার মা বলল, আচ্ছা আমি তোমার খাবারের ব্যবস্থা করছি, খাবারটা খেয়ে গিয়ে তুমি তোমার সব কিছু নিয়ে এসো। বলেই আমার মা সেখান থেকে চলে গেল। আমি স্যারের দিকে তাকিয়ে দেখলাম আমার স্যার খুবই খুশি। স্যার খুশি হলেও আমি খুশি হতে পারিনি। আমার আর এক মুহূর্ত এখানে বসে থাকতে ইচ্ছে হলো না, তাই আমি পড়ার টেবিল থেকে উঠে চলে গেলাম। আমার যাওয়ার পর আমার স্যার পড়ার টেবিলে বসে মুচকি মুচকি হাসতে লাগলো। আমি প্রতিদিন সকালবেলা উঠে এক্সারসাইজ করি। সচরাচর মানুষ এক্সারসাইজ করে কোনো পার্কে কিংবা জিমে, আর আমি এক্সারসাইজ করি আমাদের বিল্ডিংয়ের ছাদে। আমার অবশ্য ভালোই লাগে। আমাদের ছাদে প্রচুর বাতাস, আর তাছাড়া আশেপাশে কেউ দেখছে না। পার্কে এক্সারসাইজ করতে গেলে অনেকেই হা করে তাকিয়ে থাকে,
আর জিমে তো প্রশ্নই আসে না, যেহেতু আমি আমার বাবা মার একমাত্র মেয়ে। আমার বাবা মা সবসময় আমাকে চোখে চোখে রাখে। আমি যখন মনে সুখে জিম করছিলাম, আমি খেয়াল করতে পারিনি আমার স্যার ছাদে এসে পেছন থেকে আমার এক্সারসাইজ করা দেখে মজা নিচ্ছে। স্যারটার এমনিতেও নজর খারাপ ছিল, তার উপরে এমন স্লিম ড্রেসে আমাকে দেখে সে খুব মজা পাচ্ছিল। আমি ব্যায়াম করতে করতে পেছনে ঘুরতেই স্যারের চোখে আমার চোখ পড়ে যায়। আমার বিরক্তি চাহনি দেখে উনি বুঝতে পেরেছিল আমি হয়তোবা কিছু কর্কট শব্দ ব্যবহার করব, তাই উনি ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেলেন। মনে মনে ওনাকে ধিক্কার দিয়ে আবারও ব্যায়াম করতে লাগলাম। এভাবে কেটে গেল 3 মাস। আমার স্যারের সাথে আমার বিয়ে হয়ে গেছে। সেদিন আমি রুমে আসতে লেট হওয়াতে আমার স্বামী খাটের উপরে বসেছিলেন। আমাদের কাজের মেয়ে প্রিয়া এসে বলল, আমি আপনার বিছানাটা একটু ঠিক করে দেই, আপনি একটু বিছানা থেকে নেমে আসুন। আমাদের কাজের মেয়েটিকে দেখে আমার স্বামী আমাদের কাজের মেয়েটির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। মনে হলো এই বুঝি তাকে গিলে খাবে। কাজের মেয়েটির মুখ দেখে মনে হচ্ছে সেও সাড়া দিচ্ছে। তাকে কনভিন্স করতে গিয়ে আমার স্বামী বলল, তুমি কি পারফিউম মেখেছো? তোমার গায়ে ঘ্রাণ খুব মজা লাগছে। কাজের মেয়ে তখন মনে মনে ভাবতে লাগলো, সারাদিন কাজ করে বেড়ায়, হলুদ মরিচ বাটতে বাটতে জীবন শেষ, আমি আবার পারফিউম পাবো কোথায়? কাজের মেয়ে এবার বলল, ভাইজান আমি পারফিউম দিব কোত্থেকে? আমার শরীরে হলুদ মরিচ তেলের গন্ধ ছাড়া আর কি পাবেন? তখন আমার স্বামী লজ্জা পেয়েছিল। কাজের মেয়েকে নিয়ে মিথ্যে প্রশংসা করতে গিয়ে ধরা পড়ে গেল। তারপর বলল, ঠিক আছে, এখন তোমার বিছানা পরিষ্কার করতে হবে না, আমি আমার বিছানা পরিষ্কার করে নেব। তারপর কাজের মেয়ে ঘর থেকে বের হয়ে চলে গেল, আর আমার স্বামী কাজের মেয়ে পেছনের সাইডের দিকে তাকিয়ে রইল। এর কিছুদিন পর আমাদের কাজের মেয়ে প্রিয়া বালতিতে পানি নিয়ে ফ্লোর পরিষ্কার করছিল। আর অমন সময় আমার স্বামী ড্রয়িং রুমে আসতে গিয়ে হঠাৎ কাজের মেয়ে প্রিয়াকে দেখতে পায়। কাজের মেয়ে প্রিয়া হেলে দুলে ফ্লোর পরিষ্কার করছে, আর আমার স্বামী পর্দার আড়াল থেকে তাকে দেখে দেখে মজা নিচ্ছে। আমি আমার রুম থেকে ড্রয়িং রুমের দিকে আসতে গিয়ে হঠাৎ বিষয়টি লক্ষ্য করি। দেখলাম আমাদের কাজের মেয়ে প্রিয়া বুকের কাপড় সরিয়ে দুলে দুলে ফ্লোর পরিষ্কার করছে, আর পর্দার আড়াল থেকে মাথাটা বের করে আমার স্বামী লোলুপ দৃষ্টিতে কাজের মেয়ে প্রিয়ার সারা শরীর দেখছে। আমি লক্ষ্য করলাম কাজের মেয়ে প্রিয়াও তার লোভনীয় শরীর আমার স্বামীকে দেখিয়ে মজা পাচ্ছে। সে হাসি খুশি ভাবে সবকিছু আমার স্বামীকে দেখাচ্ছে। এমন সময় আমার স্বামী হঠাৎ আমাকে লক্ষ্য করে আমার চোখে চোখ পড়তেই সে রুমের ভেতরে ঢুকে যায়। আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে কাজের মেয়েকে তুলে তার গালে একটা কষে চড় মেরে দিলাম। তারপর কাজের মেয়েকে অকথ্য ভাষায় বকাবকি করতে লাগলাম। আমার অকথ্য ভাষায় গালমন্দ শুনে কাজের মেয়ে আমাকে বলল, আপামনি, আপনি শুধু শুধু আমাকে কেন মারলেন? আমি তখন আমার কাজের মেয়েকে বললাম, আমার স্বামীর দিকে তাকিয়ে তুই হাসছিস কেন? আমার কাজের মেয়ে বলল, আমি কখন আপনার স্বামীর দিকে তাকিয়ে হাসলাম? আপনার স্বামী তো আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। আমার তখন রাগে মাথা ফেটে যাচ্ছিল, ইচ্ছে করছিল কাজের মেয়ের গালে কষে আরেকটা চড় মারি, কিন্তু আমি আমার রাগকে কন্ট্রোল করে ফেললাম। সত্যি তো, ওর যতটা না দোষ তার চাইতে বেশি দোষ আমার স্বামীর। তাই আমার স্বামীর উদ্দেশ্যে আমার রুমের দিকে চলে গেলাম। আর ওইদিকে আমার কাজের মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা বক বক করে তার মনের ক্ষোভ ঝাড়তে লাগলো। বলতে লাগলো, দোষ সব কাজের মেয়েদের উপরেই পড়ে, কিন্তু তাদের উপরে যারা কুদৃষ্টি দেয় তাদের কিছুই হয় না। তারপর আমি আমার রুমে গিয়ে দেখলাম আমার স্বামী মাথা নিচু করে বসে আছে। আমি তার কাছে গিয়ে বললাম, আর কত আমাকে সবার সামনে ছোট করবে? আমি তোমার জন্য কারোর সামনে মাথা উঁচু করে কথা বলতে পারি না, বাবা মায়ের কাছে সম্মান পায় না। আমার স্বামী কোনো প্রতিউত্তর না করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কথা বলবে কিভাবে? তাকে তো আমি বাড়ির কাজের মেয়ের সাথে হাতে নাতে ধরেছি। আমি যখন তাকে অনেক বকাবকি করছিলাম তখন আমার স্বামী আমার হাত ধরে ফেললো, অবুঝ বাচ্চার মতো কান্না করতে লাগলো। আমার তখন মায়া হচ্ছিল। মনে মনে ভাবলাম, থাক, আর কিছু বলবো না। আমার স্বামী আমাকে বলল, মাফ করে দাও, আমি আর কোনো ভুল করব না। আমার স্বামীর কান্না দেখে স্বামীর প্রতি আমার একটা মায়া জন্মে গেল। আমার স্বামী বলল, আমি অনেক ভুল করেছি, এতদিন যা করেছি সব অন্যায় করে গেছি। আজকের পর থেকে আমি এমন অন্যায় আর করব না, তুমি শুধু একবার আমাকে ক্ষমা করে দাও। তখন আমার স্বামীকে বললাম, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি তোমার সাথে আর সংসার করব না। আমি তোমাকে শেষবার মতো একটা সুযোগ দিচ্ছি, তুমি যদি নিজ থেকে শুধরাতে না পারো তাহলে কিন্তু আমি আর তোমার সাথে সংসার করব না। আর যদি শুধরাতে পারো তাহলে আমি কথা দিচ্ছি কখনোই তোমাকে ছেড়ে যাব না। তখন নিলয় বলল, তোমাকে আমি কথা দিলাম আমি তোমার যোগ্য স্বামী হয়ে দেখাবো। তার কথা শুনে আমি হাসি মুখে তাকে জড়িয়ে ধরলাম। হ্যালো ভিউয়ার্স, চরিত্রহীন লোক পশুর সমান,
মানুষের বাহিরের সৌন্দর্য দেখে কখনো চরিত্র বিচার করা যায় না। মানুষ যতই না শিক্ষিত হোক, কিন্তু চরিত্র ভালো না হলে সে মানুষের কোনো মূল্য নেই। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।